মানুষের মধ্যে আরো বেশি আইএসএফ এর দৃঢ়তাকে বেশি আন্তরিকতার সঙ্গে পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা পালন করবে। তো তৃণমূল ছেড়ে এলেন কেন আপনি? আমার দলটা খুব ভালো লেগেছে, যারা নওশাদ সিদ্দিকের দলটা আমার খুব পছন্দ হয়েছে, যার কারণে আমরা যেরকম আগে ছিলাম ওইরকম ভাবে থাকতে চাই। আগে কোন দল করতেন? আগে আমি টিএমসি করতাম। তাহলে এই আইএসএফ এ জয়েন করলেন আজকে? আজকের জয়েন করলাম কারণ আমি উত্তর মুকুন্দবাড়িয়া অঞ্চল থেকে আমি চাই যে সবাই ভাই ভাই হিন্দু মুসলমান আগে যেরকম ছিলাম এরকম ভাবে থাকতে চাই। আমরা বারবার দেখে এসেছি যে ভাঙড়ের পরে এই বাসন্তী আইএসএফ এর দ্বিতীয় শক্তি। আজকে বেশ 150 মতো শাসক দল জয়েন করলেন, কি বলবেন? মানুষ দম বন্ধ করা পরিবেশের মধ্যে আছে, সেখান থেকে বাঁচতে চাইছে। চাপে পড়ে, সরকার প্রশাসনের চাপে পড়ে হয়তো অনেক সময় মন খুলে কথা বলতে পারে না, ইচ্ছা থাকলে অনেক জায়গায় যেতে পারে না। আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে, সাহস নিয়ে দেখছে পেছনে দেয়াল ঠেকে গেছে। সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে যে আন্দোলন করবে ওয়াকআপ নিয়ে আমার থেকে বেশি শত্রু কেউ হবে না। সুতরাং মানুষ বুঝতে পারছে যে আমাদের আর কোনো গতি নেই, আমাদের নিজের জায়গা নিজেকে খুঁজে নিতে হবে। তাই আজকে তারা আমাদেরকে ভরসা করছে, আস্থা রাখছে আইএসএফ কে, সেই কারণে আমাদের দলের সমর্থনে আসতে চাইছে, আমাদের সঙ্গী হয়ে লড়াই সংগ্রামে থাকতে চাইছে। এই তো শাসক দলের বিভিন্ন প্রকল্প, সেই সঙ্গে সঙ্গে তাদের প্রকল্প দিয়ে মানুষ বেশি দিন বাঁচতে পারবে না, তার অস্তিত্বের সংকটের জায়গায় চলে আসছে। আগামী দিনে শান্তিতে জীবনযাপন করতে পারবে কিনা এই প্রশ্ন চিহ্নের জায়গায় চলে আসছে। এখানে আপনি কি অনুদান দিয়ে মানুষকে বাঁচাতে পারবেন? আপনার যদি সম্পত্তি চলে যায়, আপনাকে ধর্মের ভিত্তিতে চিহ্নিত করে যদি মারা হয়, মার্ডার করে দেওয়া হয়, এরকম পরিবেশ চলে আসছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি অনুদান দিয়ে মানুষের মন কতদিন ভুলিয়ে রাখবেন? সব জায়গায় তো জিরো, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ইনকাম, শিক্ষা, স্বাস্থ্য সবকিছু তো লাটে উঠে যাচ্ছে। মানুষ তো বুঝতে পারছে, সবার তো বিবেক বিবেচনা আছে, যার কারণে আজকে হাজারো প্রকল্প উপেক্ষা করে তারা আমাদের মতো ছোট দলকে বিশ্বাস করছে। সামনে মাসের 1 তারিখে নওশাদ সিদ্দিকীর প্রতিবাদ সভা আছে, হ্যাঁ, আমরা সেই উপলক্ষে এখানে আজকে একটা কর্মী সভা করলাম, প্রস্তুতি সভা। তার সঙ্গে সঙ্গে আমরা একটা কমিটি রিফ্রেশ করলাম। আজকে ফুল পেজে না হলেও আমরা একটা কমিটি বানিয়েছি, তার সভাপতি আমাদের মজিবার লস্করকে করা হয়েছে, এবং 22 জনের নাম, 23 জন এর নাম আজকে ঘোষণা করা হয়েছে, যারা দায়িত্ব নিয়ে 3 মাসের মধ্যে বুথ কমিটি, অঞ্চল কমিটি ফ্রেশ ভাবে তৈরি করে আমাদেরকে দেবে। তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। আমরা এই কমিটির উপর ভরসা রাখছি। আগামী দিনে যে জনসভা হবে, সেই জনসভা তারা সফল করবে, এবং বুথে বুথে বুথ কমিটি তৈরি করার কাজ এবং মানুষের মধ্যে আরো বেশি আইএসএফ এর দৃঢ়তাকে বেশি আন্তরিকতার সঙ্গে পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা পালন করবে। আমরা জেলা কমিটি, রাজ্য কমিটির পক্ষ থেকে এই ভরসা রাখছি তাদের উপরে। মোদির নিজের রাজ্যই হচ্ছে গুজরাট, আর সেখানেই চলছে এই ডবল ইঞ্জিন সরকার। তাহলে কি ডবল ইঞ্জিন সরকার শুধু দুর্নীতি থাকতেই ব্যস্ত? ডবল ইঞ্জিন আমরা বারবার বলেছিলাম যে বিজেপির ডবল ইঞ্জিন মানেই দুর্নীতি, বিজেপির ডবল ইঞ্জিন মানেই কেলেঙ্কারি, বিজেপির ডবল ইঞ্জিন মানেই ধর্ষণ, বিজেপির ডবল ইঞ্জিন মানেই গরিবকে মারো, তপশিলিকে মারো, এসসি এসটিকে মারো, অস্পৃশ্যতা বাড়াও, এসসি এসটিরা মন্দিরে ঢুকতে পারবে না, পুজো করতে পারবে না। এইগুলো হচ্ছে বিজেপির ডবল ইঞ্জিনের প্রমাণ। বিজেপির ডবল ইঞ্জিন মানে কখনোই ডেভেলপমেন্ট নয়, কখনো প্রোগ্রেসিভ কোনো রকম কিছু নেই, প্রগতি নেই, এগুলো হতে পারে না। বিজেপির ডবল ইঞ্জিনের উদাহরণ, বিজেপির ডবল ইঞ্জিন কেমন হতে পারে তার জন্য হাথরস যেতে হবে, হাথরস যেতে হবে, ইউপির হাথরসে যেতে হবে। যোগী বাবা যে সিনগুলো দেখাচ্ছেন যে গুজরাট হাথরসে নাবালিকাকে ধর্ষণ করে খুন করে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তার বাড়িগুলোকে বন্দি করে রাখা হচ্ছে, বাড়ির লোকেদেরকে আক্রমণ করা হচ্ছে, বাড়ির মানুষকে বারবার আক্রমণ করা হচ্ছে, পুলিশ দিয়ে তাদেরকে গ্রেপ্তার করানো হচ্ছে, এই সমস্তগুলো চলছে। এগুলো হলো বিজেপির ডবল ইঞ্জিন সরকারের জ্বলন্ত এবং দুর্দান্ত চূড়ান্ত দৃষ্টান্ত। পিএ মামলার 3 দিন পর মুখ্যমন্ত্রী মুখ খুলছেন এবং তিনি বলছেন যে আমি আইনগত যা সিদ্ধান্ত নেব, আইনের বাইরে কোনো সিদ্ধান্ত নেব না। নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রীকে নিয়ে আর কোনো বাক্য খরচ করব না। আমি মনে করি আমার বাক্যের মূল্য আছে,
এবং আমি মনে করি যে আমি যে কথাটা বলছি সেই কথাটার গ্রহণযোগ্যতা নিঃসন্দেহে আছে। আমরা আইনজীবীরা, আমরা যারা ওকালতি করি, আমরা কখনো কোনো বেলাগাম কোনো কথাবার্তা বলতে পারি না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সত্যিই একজন নির্লজ্জ বেহায়া মুখ্যমন্ত্রী। আমরা খুব লজ্জিত যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার শিক্ষকরা, আমাদের যারা বাংলার শিক্ষক, যাদেরকে আমরা উদয়ন পণ্ডিত বলে মনে করি, তারা সল্টলেকেতে, তারা বিকাশ ভবনের সামনে একাধিক দিন ধরে দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন। তাদের চাকরিগুলোকে তৃণমূল হাতে করে কেড়ে নিল, চুরি করলো, ডাকাতি করলো, ঘুষ নিল, কেলেঙ্কারি করলো তৃণমূল, দুর্নীতি করলো তৃণমূল, আর চাকরিগুলো গেল, কাজগুলো গেল, মাস্টারের শিক্ষকদের শিক্ষক পদটা গেল, আমাদের উদয়ন পণ্ডিতরা, আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ উদয়ন পণ্ডিত আজকে বাংলার রাস্তায় রাস্তায়, বাংলার রাজপথে কান্নাকাটি করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে ঠেঙাচ্ছেন। পুলিশও যেমন বেহায়া, ছেঁচড়া, নির্লজ্জ, পুলিশ মন্ত্রীও তেমন বেহায়া, নির্লজ্জ। এই মুখ্যমন্ত্রীকে নিয়ে, এই পুলিশ মন্ত্রীকে নিয়ে বেশি কিছু কথা বলবো না। বেশি কিছু কথা বললে বাংলার মানুষকে অপমান করা হবে। বাংলার মানুষ যোগ্য জবাব আগামী 26-এর নির্বাচনে দিয়ে দেবে। কুণাল ঘোষ কটাক্ষ মন্তব্য করছে যে ক্যামেরা দেখে কুণাল ঘোষের জন্য ব্যবস্থা করা হয়েছে। কুণাল ঘোষকে ঠান্ডা ঘরে পাঠানোর জন্য, যেটাকে আমরা বলি শ্রীগড়, সেই ঠান্ডা ঘরে পাঠানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট রুল জারি করেছেন, ডিভিশন বেঞ্চ রুল জারি করেছেন ইতিমধ্যেই। কুণাল ঘোষেদেরকে এসে হাইকোর্টে সশরীরে আসতে হবে, এসে জবাব দিয়ে বলতে হবে যে কেন কুণাল ঘোষেদেরকে জেলে পাঠানো হবে না, কেন কুণাল ঘোষেরা জেলে যাবে না। তার জন্য কুণাল ঘোষেদেরকে নিজেদেরকেই বলতে হবে যে আমি কুণাল ঘোষ, আমি কতটা নিরপরাধ, আমি কতটা স্বচ্ছ, আমি কতটা সৎ। সেই সৎ হওয়ার প্রমাণটা ওই কুণাল ঘোষকে সশরীরে হাইকোর্টে দাঁড়িয়ে বলতে হবে যে আমাকে কেন আপনারা জেলে পাঠাবেন না। অবিলম্বে বা ইতিমধ্যে রুল জারি হয়েছে, কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ রুল জারি করেছেন, একাধিক বিচারপতিদের বেঞ্চ। সেই দ্বারাও এই কুণাল ঘোষেদেরকে ঠান্ডা ঘরে ঢোকানোর জন্য, কুণাল ঘোষেদের লাগাম টানার জন্য, এই বেলাগাম কথাবার্তা বলা, লাগামহীন কথাবার্তা বলা আইনজীবীদেরকে নিয়ে, বিচারপতিদেরকে নিয়ে, বিচার ব্যবস্থাকে নিয়ে ওনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেন। আর তার দলের নেতা, তার আদর্শে আদর্শিত, তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত কুণাল ঘোষ একাধিকবার বলেছেন ওই কুণাল ঘোষকে কী করে জব্দ করতে হয়, ওই কুসুম রঞ্জন ঘোষেদের মতো সেই কৌশল আমাদের উকিলবাবুদের জানা আছে। আমরা সেই রাস্তাতেই হাঁটছি। আর আদালত অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে, নিরপেক্ষতার সঙ্গে বিচার করছেন, রুল জারি করেছেন। আমরা আগামী দিনে আশা করতে পারি যে বিচার ব্যবস্থা বা কলকাতা হাইকোর্ট খুব ভালো একটা পদক্ষেপ নেবেন, যাতে আগামী দিনে কোনো ব্যক্তি বিচার ব্যবস্থাকে নিয়ে, বিচারপতিদেরকে নিয়ে বা আইনজীবীদেরকে নিয়ে কোনো কটু মন্তব্য, কোনো অশালীন মন্তব্য না করতে পারেন। কৃষিমন্ত্রীর ছেলে 71 কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছে, কি বলবেন এই বিষয়ে? এটা কি একক ঘটনা নাকি মোদির রাজ্যে এটা বারবার ঘটে চলেছে? ওই যে গুজরাট মডেলের কথা যারা হাওয়া তুলে, ধোঁয়া তুলে ভারতবর্ষের গদিতে শাসনে এসেছে এবং যারা এখনও পর্যন্ত গুজরাট মডেলকে মডেল করতে চান, তারা দেখুক এটা তাদের লজ্জা। এটা যেমন গুজরাটবাসীর লজ্জা, একাধারে দেশবাসীরও লজ্জা। আর এই ভুয়ো যারা হিন্দুত্বের হাওয়া তোলে, প্রকৃত হিন্দু হওয়ার হাওয়া তোলে, হিন্দু সাজার চেষ্টা করে বিজেপি, যারা মনে করে আমরা হিন্দুত্বের টিকা নিয়ে বসে আছি, সেই তাদের লজ্জা। আসলে ওরা তো দোকান কাটা ছেঁচড়া, বেহায়া। বিজেপি দলটা বর্বরদের দল, সন্ত্রাসীদের দল, জঙ্গিদের দল, ওদের কোনো লজ্জা নেই।